আমরা অপেক্ষা করছিলাম, 17 জন জয়েন করেছে ইনক্লুডিং মি। আমি ভাবছিলাম যে হয়তো আরো কেউ বাকি থাকবে, ওরা জয়েন করবে। কোনো এলাকায় বৃষ্টি এবং হাওয়া, জড়ো হাওয়া আছে, হয়তো তাদের সমস্যাও থাকতে পারে। যাই হোক, আমরা এতদিন তো আমরা আসলে মূলত এ নিয়ে আলোচনা করলাম, কি বলে, স্লাইড গুলো নিয়ে কথা বললাম। আমাদের কিছু কিছু হ্যান্ড আউট আছে, যে হ্যান্ড আউট গুলি হয়তো স্লাইডের মধ্যে ছিল না, আমি সেগুলি নিয়ে একটু আলোচনা করতে চাই। এবং দুই একটা জায়গায় আমরা হয়তো হ্যান্ড আউটের মধ্যে অতিরিক্ত যে লেখাগুলি আছে এগুলো একটু আলোচনা করে আন্ডারস্ট্যান্ডিংটা আমরা ঠিক করে নিতে চাই। যেমন এখানে হ্যান্ড আউট নাম্বার 20 আমি ওপেন করেছি, দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এখানে যে কথাটা বলা আছে যে প্রফিট প্রাইস পলিসি, এইটা মূলত শোনা যাচ্ছে আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে। আমরা যেখানে ছিলাম সেখানে আবার ফিরে আসছি। স্লাইড দেখা যাচ্ছে নিশ্চয়ই, হ্যান্ড আউট নাম্বার 20। জি স্যার, দেখা যাচ্ছে। এখানে আমরা মূলত যে কথা শুরু করেছিলাম যে গভর্নমেন্ট এবং অটোনোমাস যে সমস্ত অর্গানাইজেশন গুলি আছে, এখন তো কিছু গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি করেছে আর কিছু আছে অলরেডি কর্পোরেশন। যেমন আমরা জানি যে বিসিআইসি, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের অধীনে অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে। তারপরে বাংলাদেশ টেক্সটাইল মিলস আছে, এরকম অনেকগুলি। অর্থাৎ পিওরলি গভর্নমেন্ট কোন অর্গানাইজেশন এখন নাই। এগুলিকে শাসন দিয়ে তাদেরকে দেওয়া হয়েছে। আর একদম প্রাইভেট সেক্টর যেটা, সেটা তো প্রফিট মোটিভিতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেই সমস্ত প্রতিষ্ঠানগুলি গভর্নমেন্টের কিছুটা হলো আইন দ্বারা প্রতিষ্ঠিত হয়ে তারা ব্যবসা করছে, তারা যদি লস দেয় বা তারা যদি মার্জিন সারপ্লাস তৈরি করতে না পারে, তাহলে যেটা হয়, এই পরের ট্যাক্সের বোঝাটা কিন্তু সাধারণ জনগণের উপরে যাবে। সুতরাং এদেরকে, এই সমস্ত কর্পোরেশনগুলি বা প্রতিষ্ঠানগুলিকে বলা হয়েছে যে তোমরা মূল্য নির্ধারণ করবা, বাট সেই মূল্যটা এমন হবে না যেটা মানুষের জন্য ক্রয় ক্ষমতার বাহিরে, অথবা একদম প্রাইভেট এন্টারপ্রেনিয়রশিপের মতো মার্কেট ইকোনমির মুনাফাভোগী প্রতিষ্ঠানের মতো না হয়। তো এইটা নরমালি যেটা হয়, আমরা যে আলোচনাগুলি করেছিলাম যে লোকাল ভার্সেস গ্লোবাল অথবা গ্লোবাল ভার্সেস লোকাল, এখানে কিন্তু ঠিক অতটা ইয়ে না। এটা হলো কিছুটা বলা যায় যে লোকাল ওরিয়েন্টেশনটা বেশি থাকে, বাট গ্লোবাল ইস্যুস গুলি বিবেচনা রাখতে হয়। এই কারণে যে কম্পিটিটিভনেসটা যাতে করে থাকে, কোয়ালিটি এন্ড প্রাইস মিলিয়ে যাতে একটা কম্পিটিটিভ পজিশন থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে পণ্যগুলি যেগুলি বিসিআইসির কারখানা তৈরি হয় অথবা বিটিএমসি, তারপরে এরকম কর্পোরেশন রিলেটেড প্রতিষ্ঠানগুলি যারা আছে বা টিসিবি, এরা কিভাবে প্রাইসিং পলিসিটা অ্যাডাপ্ট করবে? এখন এখানে বলা হচ্ছে যে আসলে they must add their profit with the cost to fix the price. এখন এটা যে করবে, এটার পক্ষে কিছু যুক্তি আছে এবং বিপক্ষ কিছু যুক্তি আছে। পরীক্ষায় হয়তো আমরা অনেক সময় এরকম যদি বলি যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ গুলি
এদের হ্যাঁ একটা জিনিস আছে যেটা হলো এরা একটা ডমিনেন্ট রোল প্লে করে, কারণ হলো যে এদের তো আসলে একচেটিয়া, যেমন টিসিবি যেটা হয় এটা একচেটিয়া, টিসিবি আসলে অন্য প্রতিষ্ঠানের সাথে প্রাইভেট অর্গানাইজেশনের সাথে কম্পিটিশনে আসে না, সুতরাং এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি প্রাইসটা নির্ধারণ করে এই প্রাইসটা লোয়ার দেন দা আদার প্রাইভেট এন্টারপ্রেনার্স, প্রাইভেট কোম্পানিজ বা প্রাইভেট সেলারের কাছ থেকে একটু ভিন্ন রকম। এখন এইটা মূলত আসলে কোন এক সময় ছিল যে ইউএসএসআর, যেটা আপনি ইউনাইটেড সোভিয়েত রাশিয়ার কথা যেটা বলেছে, যে এক সময় ছিল যে তাদের দেশে সবকিছু সরকারি, আমাদের সময় সরকারি মালিকানাধীন ছিল। আমাদের স্বাধীনতার পর পরে যখন আসলে ব্যক্তি উদ্যোগে এই সমস্ত কলকারখানা, যেমন আদমজি ছিল, এরকম কর্ণফুলী পেপার ছিল, এরকম ফার্টিলাইজার কোম্পানি ছিল, ইউরিয়া ফার্টিলাইজার, এরকম কিন্তু অনেকগুলি প্রতিষ্ঠান ছিল যেগুলি আসলে তখন বেসরকারি উদ্যোক্তারা এত হিউজ পরিমাণে তারা ই করতে পারতো না, তখন সরকার এগুলিকে সরকারিকরণ করে নিয়ে শ্রমিকদের বেতন ভাতা দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু পরবর্তীতে যখন দেখলো যে এটা লুজিং কনসার্ন হয়ে যাচ্ছে গভর্নমেন্টের ইয়েতে রাখাটা, তখন এগুলিকে মিক্স আপ করে দেওয়া হলো। ইভেন আমরা এখন বিদ্যুৎ বিতরণের কথা বলি, ডেসা, ডেসকো, এরাও কিন্তু প্রফিট মেকিং অর্গানাইজেশন। ইভেন টেলিকমিউনিকেশন হোল্ডিং কোম্পানি করে দিয়ে এখানে করে, এনার্জি সেক্টরে তাই করেছে। সো এনার্জি সেক্টরে এবং ইলেকট্রিসিটি সেক্টরে, তারপরে হচ্ছে কেমিক্যাল সেক্টরে, এরকম ওদেরকে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট করে দিয়ে এভাবে সুযোগ করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এরা এই যে মুনাফা সহ মূল্য নির্ধারণ করবে, এটার পক্ষে কিছু এখানে যুক্তি উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, যেমন আসলে রাষ্ট্র তো নর্মালি এই সমস্ত প্রতিষ্ঠানগুলির জায়গা দেয়, এবং এই এস্টাবলিশমেন্ট গুলো কিন্তু রাষ্ট্রের পক্ষেই কিন্তু প্রথম অবস্থায় তৈরি করা হয়। তো এখানে রাষ্ট্রের যে ইনভেস্টমেন্টটা এখানে অনেক বেশি, তাহলে যুক্তিটা হলো এটার পক্ষে এই জন্য যে ইট এক্সপেক্টস এ রিটার্ন ইন দা form of profits in order to enhance its resource for development of the economy. রাষ্ট্র যদি এখানে মিনিমাম মুনাফা অর্জনের জন্য সুযোগ তৈরি না করে, তাহলে তারা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে না। রাষ্ট্রকে আবার কিন্তু অতিরিক্ত টাকা দিতে হবে, রাষ্ট্রকে বাজেটে অতিরিক্ত অ্যালোকেশন দিতে হবে। অতিরিক্ত অ্যালোকেশন দেওয়ার অর্থ হলো যে ট্যাক্স, আমাদের সরকারের আয়ের তো পথ একটাই, হয় ভ্যাট ট্যাক্স, এক্সাইজ ডিউটি অথবা ফিস, যে কোনো একটা জায়গায় কিন্তু সরকার এগুলি প্রত্যেক আর্থিক বছরে যখন বাজেট হয় তখন সেখানে বাড়ায় এখান থেকে বাড়তি টাকা নিয়ে। তো এই সমস্ত স্টেট ওন অথবা যেটা পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস যেগুলি বলা হয়, এই সমস্ত এন্টারপ্রাইজেস গুলি যাতে করে নিজেরা তাদের ইনভেস্টমেন্টটা ফার্দার ইনভেস্টমেন্টের জন্য তারা যেতে পারে, তাদের এক্সপানশনের জন্য যেতে পারে, তাদের নতুন কৃষি তারা করতে পারে, তারা কর্মচারীকে বোনাস দিতে পারে, ইনসেন্টিভ দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ অপারেশনাল কস্ট যারা করার পরেও তাদের যাতে সারপ্লাস তৈরি করে দিতে পারে, সরকারকে যাতে ট্যাক্সের পয়সা দিয়ে সেটা চালাবে না। এরকম অনেকগুলি যুক্তি আছে। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে দি মেইন এইম অফ এভরি প্রাইভেট এন্টারপ্রাইজ ইজ টু আর্ন প্রফিট, ইট ইজ দেয়ারফর এসেনশিয়াল দ্যাট public sector should also can earn profit and should not be dependent on the state of the financial subsidy. সাবসিডির উপর নির্ভর করে। তারপরে হচ্ছে যে এটা প্রাইভেট এন্টারপ্রাইজের সাথে কিন্তু এক ধরনের কম্পিটিশন এতে আছে, এটা মনে করার কোনো কারণ নাই। যে গভর্নমেন্ট স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন আছে, সে স্টিল ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনে এখানে অনেক কিছু তৈরি করে, এগুলির সাথে কিন্তু বেসরকারি প্রতিষ্ঠানও আছে। সুতরাং বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যদি টেক্কা দিয়ে চলতে হয়, তাহলে
এদেরও এফিসিয়েন্সি বাড়াইতে হয়। এদের যদি এফিসিয়েন্সি বাড়ানোর কোনো সুযোগ তৈরি না করা হয় থ্রু সিস্টেম অফ মেকিং সারপ্লাস, তাহলে তারা কিন্তু ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি শো করবে না। কারণ তাদের যে থাকবে যে চাকরি করলেও তো বেতন পাবো, না করলেও কাজ করলেও তো বেতন পাবো, কাজ না করলেও বেতন পাবো। সুতরাং তখন তাদের এফিসিয়েন্সিটাকে এখানে অ্যাড করা হয়। সুতরাং এখানে এফিসিয়েন্সিটা এখানে একটা কনস্ট্রেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে 6টা পক্ষে যুক্তি পাচ্ছি এবং এখন এর পরের অংশটা যেটা হলো হোয়াট প্রফিট প্রাইস শুড বি ফলোড, কোন ধরনের এই যে মুনাফা এবং আমরা কস্ট অ্যাড করে যেটা মূল্যটা নির্ধারণ করবো, আমরা কোন ধরনের মানে মূল্য এখানে ধরবো। এই মূল্যটা কি প্রাইভেট প্রতিষ্ঠানের সাথে নেক টু নেক কম্পিটিশন করে ইন্টারন্যাশনাল প্রোডাক্টের সাথে, নাকি লোকাল বায়ারদের ক্যাপাসিটি, নাকি গভর্নমেন্টের আসলে যে ইনভেস্টমেন্ট করেছে সেটার উপর একটা রিটার্ন ঠিক করে দিয়ে সেই রিটার্নটা করে দিয়ে, নাকি আমার অপারেশনাল কস্ট বাদ দিয়ে আমি মিনিমাম সারপ্লাস তৈরি করব। মিনিমাম সারপ্লাস তৈরি করলে তো আমি লং টার্মে টিকতে পারবো না। এখানে বলা হচ্ছে nevertheless it is difficult to have a particular rate of profit for all public sector enterprise. Moreover, all public sector PSEs cannot earn profit simultaneously for the following reasons. এখানে এই যে বলা হচ্ছে, যদিও আমরা এখানে আর্গুমেন্ট দেখাচ্ছি যে পক্ষে অনেকগুলি যুক্তি আছে, 6টা যুক্তি আছে, কিন্তু আমরা আসলে সবসময় কি সেটা করতে পারবো না। আমরা যদি বলি যে আমরা যদি আজকে পানি অথবা আমরা বিদ্যুতের দাম বাড়াইতে চাই, আমরা গণশোধন নিতে, হ্যাঁ, এটা কেন দেই? গ্যাসের মূল্য বাড়াবো, গণশোধনী দিই, এটার উপরে বিচার বিশ্লেষণ হয়। এটা রেগুলেটরি কমিশন আছে, এনার্জি রেগুলেটরি কমিশন, তারা এই জিনিসগুলি অ্যানালাইসিস করে। কারণ আলটিমেটলি কস্ট যদি জনগণের বেড়ে যায়, কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোনো কোনো ক্ষেত্রে এ ধরনের প্রতিষ্ঠানগুলি কিন্তু মনোপলি থাকে, যেমন ঢাকা ওয়াসা ইটস এ মনোপলি, there is no other company is competing with that. তাহলে ঢাকা ওয়াসা আর যদি আমরা ডেসকো ডেসা বলি, এদের কিন্তু বিদ্যুৎ বিতরণ কোম্পানি হলো, এরা অনেক জেনারেশন কোম্পানি আছে, পিডিবি ওদের কাছ থেকে কিনে এদের মাধ্যমে ডিস্ট্রিবিউশনের সুযোগ করে দেয়। সো একদিকে জেনারেশন কোম্পানি, আরেকটা হলো পারচেজিং কোম্পানি, আরেকটা হলো ডিস্ট্রিবিউশন কোম্পানি। সো যারা জেনারেট করে তাদের কাছ থেকে গভর্নমেন্টকে কিনতে হয় এবং ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছে বিক্রি করতে হয়। ডিস্ট্রিবিউশন কোম্পানি আবার সেটা একটা মূল্য নির্ধারণ করে, যাতে করে মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয় বা সরকারের জন্য এটা বিব্রতকর না হয়, আন্দোলন বা সরকারের ভাবমূর্তির ক্ষতি না হয়, সেই জন্য সরকারকে এই প্রাইসটা নির্ধারণ করার সময় কেয়ারফুলি করতে হবে। অর্থাৎ ইচ্ছা করলে আমি যে মুনাফা যোগ করবো কষ্টের সাথে, অনেক সময় পারা যায় না। অনেক সময় হয় কি, কিছু কিছু জায়গায় কিছু কিছু সেক্টরে, অর্থাৎ কিছু কিছু পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ক্ষেত্রে গভর্নমেন্ট ইনিশিয়াল স্টেজে সাবসিডি দিতে হয়। যেমন আমাদের পাওয়ার সেক্টরের কথা, এই যে বিদ্যুতে আমরা অনেক ক্যাপটিভ প্ল্যান্ট তৈরি করেছি আমরা, তারপরে আমরা অনেক জেনারেশন কোম্পানিকে আমরা ডিজেল তাদের কাছে বিক্রি করেছি। সেক্ষেত্রে গভর্নমেন্ট লো প্রাইসে বিক্রি করেছে, যাতে তাদের কস্ট কম হয় এবং গভর্নমেন্ট কোনো কোনো সময় তাদের কাছ থেকে বেশি মূল্যে কিনতে গিয়ে গভর্নমেন্টকে কিছুটা সাবসিডিও দিতে পারছে। কিন্তু গভর্নমেন্ট ইচ্ছা করলেও যখন ডিস্ট্রিবিউশন চ্যানেলে যায় প্রাইস নির্ধারণ করে, তখন সেখানে বেশি করা সম্ভব হয়। সুতরাং সেখানে
মুনাফাটা অন্য কোথাও সেট আপ করতাম। এখন কোন ধরনের জায়গাগুলিতে আছে, এখানে তিনটা এরিয়ার কথা বলা হয়েছে। যেখানে ওভারহেড কস্ট হাই, সেখানে এটা একটু সমস্যা। আবার যেখানে বলা হচ্ছে ইন দ্য কেস অফ হেভি ইন্ডাস্ট্রি, the generation period is long, therefore it takes, ওই যে যেটা বললাম যে আমরা এক সময় বিদ্যুৎ কিন্তু ঘন ঘন চলে যেত, এখন যাচ্ছে না, সরকারকে কিন্তু এই রিস্কটা নিতে হয়েছে। এখন কিন্তু বিদ্যুতের কারণে আমাদের প্রোডাকশন ইন্ডাস্ট্রির চাকা ঘুরছে, আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করছে, ব্যবসা বাণিজ্য করতে পারছে, আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলি বাড়ায় দিতে সক্ষম হচ্ছে। এবং যেটা বললাম যে পানির ক্ষেত্রে, যেখানে অয়েল ফেয়ার রিলেটেড এবং যেখানে পাবলিক ইউটিলিটিস এর কথা বলেছি, গ্যাস, বিদ্যুৎ, পানি, এই সমস্ত। তো এখানে কিন্তু একটা জিনিস বলা হয় যে মার্জিনাল কস্টটাকে এখানে, যেটা ইনক্রিমেন্টাল কস্ট আমরা অনেক সময় বলি যে আরেক ইউনিট যদি বেশি কেউ খরচ করে, যেমন এখন বিদ্যুতের ক্ষেত্রে আমরা কি করি, বিদ্যুতের ক্ষেত্রে বলা হয় যে ঠিক আছে তোমার কনজাম্পশনটা যদি 500 ইউনিট হয় তাহলে রেট হবে এত, এরপরে 500-এর উপরে যদি 1 ইউনিট বাড়ে তাহলে পুরো ইউনিট প্রাইসটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে এখানে এক ধরনের গভর্নমেন্ট দুইটা জিনিস এখানে অ্যাপ্লাই করছে। একটা হলো যে ইউজার বা বেনিফিশিয়ারি যারা, তারা কিন্তু যত বেশি সুবিধা ভোগ করবে সে তত বেশি পরিশোধ করবে, আর যদি সে ভোগ না করতে চায় তাহলে সে নিজে কস্ট সেভিংস এর জন্য সে ওরকম কন্ট্রোল করবে। এটা আমার বাসা বাড়িতে হোক আর ইন্ডাস্ট্রিতে হোক, অথবা নন বিজনেস অর্গানাইজেশন, সোশ্যাল বিজনেস অর্গানাইজেশন হোক, যেটাই হোক, সিভিল সোসাইটি অর্গানাইজেশন অথবা এডুকেশনাল ইনস্টিটিউশন, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কি হবে, সো এই সমস্ত ক্ষেত্রে বলা হয় যে ইউজার যদি তার ইউজাবিলিটিটা কন্ট্রোল না করে তাহলে তাকে বেশি করতে, তাহলে কেউ যদি আরামায়ের বেশি করতে চায়, এসি দিয়া সারাদিন বাসার মধ্যে থাকতে চায়, তাহলে তার ইউনিট কস্ট বেশি আসবে, কারণ তার ইউনিট কনজাম্পশনও বেশি আসবে, ইউনিট কস্ট বেশি। সুতরাং তার সক্ষমতা আছে নিশ্চয়ই এসি দিয়ে কিন্তু এসি চালাচ্ছে, তার সক্ষমতা আছে। এইভাবে আর কি এই প্রশ্নের উত্তরটা, হোয়াট প্রাইস শুড বি ফলো, এই তিনটা কন্ডিশন এখানে থাকবে। এটার আবার কিছু ক্রিটিসিজম এখানে বলা হয়েছে, বাট এইটা ক্রিটিসিজম তো থাকবেই, কারণ ওই যে কথাগুলি বললাম যে অনেক সময় মনোপলির সুবিধাটা নেয়, যেমন ঢাকা ওয়াসা আসলে পানির কথা বলে, কিন্তু তারা কি এনশিওর করে, যেমন আমি বিদেশে দেখেছি কোন কোন দেশে এরকম, যদি কোনো কারণে কোনো এলাকায় বিদ্যুৎ 12 ঘন্টার বেশি সময় ধরে না থাকে, আবার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে 6 ঘন্টার বেশি না থাকে, তাহলে তাদের ইন্স্যুরেন্স করা থাকে। এই টাকাটা কিন্তু আলটিমেটলি গভর্নমেন্ট এই ক্ষতিপূরণটা দিতে হয়। ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি প্রিমিয়াম দেই, কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি সরকার থেকে এই ক্ষতিপূরণটা নিয়ে নেয়। যে আমাকে বিদ্যুৎ না দেওয়ার কারণে আমার প্রোডাকশন লস হয়েছে, আমার এই ক্ষতি হয়েছে, বা আমার ফ্যামিলি ক্ষতি হয়েছে, বা আমার হাসপাতালের ক্ষতি হয়েছে, এটা যদি বড় ধরনের ন্যাশনাল ডিজাস্টার না হয়ে যদি, অর্থাৎ তাদের যদি ইন্টারনাল অপারেশনাল সিস্টেম যদি ব্রেকডাউন করে, তাহলে এর জন্য লায়াবিলিটি কোম্পানিকে নিতে হবে। গ্যাস কোম্পানির ক্ষেত্রে, পানি বা বিদ্যুতের ক্ষেত্রে, সব জায়গায় যত রকমের, ইভেন টেলিফোনের ক্ষেত্রে। আমি 99-এ দেখেছি, আমাদের দেশ তখন তো কম্পিউটার ছিল না, তখন তারা, আমি দেখলাম যে লিম্বুর্গ প্রভিন্স অফ নেদারল্যান্ড, তারা তাদের ওখানে এই বিগত কয়েক বছরের ডাটা বা 10-12 বছরের ডাটা, একটা কোম্পানি কিন্তু ওই প্রভিন্সের টোটাল দায়িত্বটা একটা কোম্পানি থাকে, এই কোম্পানি ওই ডাটাগুলি এন্ট্রি করছে। এবং আমি দেখলাম যে ইন্ডিয়ান বেশ কিছু
আইটি সেক্টর কাজ করছে, তখন আমরা তাদের সাথে একটা কেস অ্যানালাইসিস জন্য আমরা তাদের সাথে আলোচনা করি। তখন তারা আমাদেরকে এই কথাগুলি বলল যে এরকম কিন্তু আগে ছিল না, এখন আমরা এই লোড গুলি আগে কিরকম ছিল এখন কিরকম, এবং প্রত্যেকটা হাউস হোল্ডের লোড অনুযায়ী আমার টোটাল কত ক্যাপাসিটি থাকা উচিত এবং আমি কত পরিমাণ সাপ্লাই দিব, এবং আমার এই সাপ্লাই চেইনের মধ্যে আমার হাই কনজাম্পশন এরিয়া, হাই কনজাম্পশন করে এরকম গ্রাহকের সংখ্যা কত, মিডিয়াম পজিশনে আছে এরকম কত, এবং লোয়ার পজিশনে আছে এরকম কত, তারা ক্লাসিফাই করে ফেলেছে খুব ইজি। এখন তারা দেখেছে যে এখান থেকে আপগ্রেডেশন যদিও হয়, তাহলে আপগ্রেডেশন কিন্তু খুব তাড়াতাড়ি বা রাতারাতি হয় এরকম না, আপগ্রেডেশনটা খুব স্লোয়ার হয়। আবার আপগ্রেডেশনের জন্য কখনো কখনো তাদের কাছে অ্যাপ্লাইও করতে হয়। তারা কম্পিউটারাইজ করে ফেলার কারণে যেটা ডাটাগুলি ওখানে এন্ট্রি করার কারণে যেটা হচ্ছে যে ঘরে বসেই কিন্তু এই সে 2000 সাল থেকে তারা বিদ্যুতের বিলও পরিশোধ করতে পারে, মিটারও আছে, সবকিছু আছে, সমস্ত কিছু তারা এভরিথিং দে ক্যান ডান উইদাউট মানে হাই অ্যামাউন্ট অফ ফাংশনাল। তারা সফটওয়্যার ডেভেলপ করে দিয়েছে, ওয়ান টাইম অনেক টাকা খরচ হয়েছে, এরপরে কিন্তু তাদের বাড়ি বাড়ি গিয়ে কোনো সার্ভেয়ার বা মিটার রিডার এইসব কোনো কিছু নাই। প্রত্যেকটা মিটার রিডিং কিন্তু অটোমেটিক্যালি কানেক্টেড উইথ দ্য সফটওয়্যার, and they can easily, even the user can log into their account and they can see how their metering is running on and how much unit they are consuming. যদিও আমাদের দেশে এখন মিটার টিটার অনেক ভালো করেছে, বাট এখনো কিন্তু ভুতুরে বিল আসে, পানির বিলও আসে, বিদ্যুৎ বিলও আসে। এটা নিয়ে গ্রাহকের ভোগান্তি এখনো শেষ হয়। ক্রিটিসিজম গুলি সেই কারণে এখানে কিছু কিছু জায়গায় আসছে, এগুলি আমাদের দেশের কনটেক্সটে আমরা ওইভাবে ক্রিটিসিজম দিতে। তারপরে আমি ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং আমি এটা আলোচনা করেছিলাম। আমরা দেখা যাচ্ছে? জি স্যার। এখানে অঙ্ক এবং সলিউশন আছে। ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এখানে কিন্তু পরীক্ষা থাকে। এখানে আমরা ওখানেও কিছু আলোচনা করেছি স্লাইডে, ছোট ছোট করে সেন্টেন্স গুলি দিয়ে। if you feel comfortable you can write down that, but you can mix up with this write up as well. এখন এখানে আসলে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এ বলা হয় সোশ্যাল অ্যাকাউন্টিং। এই সোশ্যাল অ্যাকাউন্টিং is concerned with the statistical classification of the activities of the human being and human institution in your ways which help us to understand the operation of the economy as a whole. ওখানে আমরা ন্যাশনাল ইনকাম বলতে কি বোঝায়, অর্থাৎ এক বছরে যে সমস্ত সেবা কর্ম উৎপাদিত হয় এটা দেশের ভিতরে বাহিরে মিলাইয়া, জিডিপি হলো দেশের ভিতরে আর ন্যাশনাল ইনকাম বা জিএনপি হলো সেটা হলো দেশের ভিতরে এবং বাইরে মিলে। এখানে এটাকে বলা হচ্ছে ইটস এ সোশ্যাল অ্যাকাউন্টিং। এখন এখানে আমরা একটু ইলাবোরেটলি ইকোনমির অন্য ইয়ে থেকে আমরা এখানে নিয়ে আসবো, যেমন প্রোডাকশন অ্যাকাউন্ট। আমরা এখানে কতগুলি ধরন দেখবো যে সোশ্যাল অ্যাকাউন্ট বলছি আমরা, এটা কতগুলি কম্পোনেন্টস আছে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্ট। যেমন প্রথমে 1 নম্বরে যে কম্পোনেন্টটা হচ্ছে প্রোডাকশন অ্যাকাউন্ট। এটা হচ্ছে কি ইট রিলেটস টু দ্য বিজনেস সেক্টর অফ দ্য ইকোনমি। এখন যত প্রোডাক্টিভ সেক্টর আছে বা ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে, ট্রেডিং আছে, the private sector and public sector,
এইটা এই প্রোডাকশন অ্যাকাউন্টের মধ্যে চলে আসে এবং এইটার একটা স্ট্রাকচার এখানে দেওয়া আছে। এটা একটা ডামি একটা এখানে ফিগার দেওয়া নাই, কিন্তু আইটেম গুলি দেওয়া আছে। আইটেম গুলি দেওয়া আছে যে এটা আমরা ওখানে এক্সপেন্ডিচার বা ইনকাম মেথড দেখেছি। এগুলি জাস্ট আপনারা পেমেন্টস এবং রিসিপ্টস, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার যেটাকে বলি আমরা, ওখানে যে মেথডটা দেখাচ্ছি স্লাইড, ওই জিনিসটাই এখানে দেখানো হচ্ছে। এবং এই দুটো দেখাই কিন্তু গ্রস ন্যাশনাল ইনকামটা আমরা এখানে বের করি এবং গ্রস ন্যাশনাল এক্সপেন্ডিচারটা বের করি। এখানে রিসিপ্টস এন্ড পেমেন্টস থেকে আমরা পেয়ে যাই ইনকাম, আর রিসিপ্টস থেকে আমরা পেয়ে যাই এক্সপেন্ডিচার। এই টেবিলটাকে এক্সপ্লেইন করে দেওয়া হচ্ছে এখানে। এখানে রিসিপ্টস এবং পেমেন্টস এর কথা বলা হচ্ছে। তারপরে হচ্ছে কনজাম্পশন অ্যাকাউন্ট। এখানেও রিসিপ্টস এন্ড পেমেন্টস আছে এবং এখানেও আমরা পার্সোনাল ইনকাম বের করতে পারি, প্লাস এখানে গ্রস ন্যাশনাল সেভিংসটা আমরা বের করতে পারি এবং এইটাও কিন্তু একটা মেথড। এখানে বলা হচ্ছে কনজাম্পশন অ্যাকাউন্ট রেফার্স টু দ্য ইনকাম এন্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অফ দ্য হাউসহোল্ড অর পার্সোনাল সেক্টর। আগেরটা কিন্তু আমরা বলেছি গভর্নমেন্টের যত প্রতিষ্ঠান আছে, প্রাইভেট সেক্টর। আর এখানে এসে কনজাম্পশন অ্যাকাউন্টটা শুধু ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড লেভেলে যে কনজাম্পশনটা হয় সেটা। এখন কেউ প্রশ্ন করতে পারে, স্যার প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে তথ্য আনা ছাড়া কি আমরা বুঝতে পারবো যে একজন হাউসহোল্ড কত টাকা খরচ করে? কারো 3 জনের ফ্যামিলি, কারো 5 জনের ফ্যামিলি, কারো সিঙ্গেল ফ্যামিলি। Yes, it can be possible. এটা শুরুতেই বলা হয়েছে যে এটা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং অফ দ্য সোশ্যাল অ্যাকাউন্টিং বেসড অন স্ট্যাটিস্টিক্যাল ডাটা। আমরা যেটা করি সেটা হলো যে আমরা এই হাউসহোল্ড সার্ভে করি। হাউসহোল্ড সার্ভে করলে হাউসহোল্ডের যে এক্সপেন্ডিচার সার্ভে যেটা হয়, এটাতে হাউসহোল্ড সার্ভের একটা ফিগার বের হয় এবং এটার সাথে ইনফ্লেশন এবং কনজিউমার প্রাইস ইন্ডেক্সটাকে অ্যাডজাস্ট করে আমরা প্রত্যেক বছর আমাদের এই যে গ্রোথটা হয় সেটাকে আমরা এটার সাথে কনসিডার করে আমরা একটা এস্টিমেটেড ফিগার বের করি। এটা অনেকটা খুব কাছাকাছি রেজাল্ট চলে আসে। অর্থাৎ কনজাম্পশন অ্যাকাউন্টটা অনেকটা বলা যায় যে আমার যেমন আমাদের 2011 সালের পরে গত রিসেন্টলি 2018 সালে হাউসহোল্ড এক্সপেন্ডিচার হলো। তো হাউসহোল্ড এক্সপেন্ডিচারের স্যার স্যার হ্যালো, আমি সরি আই এম লেট। আমার একজন সিনিয়র বস টেলিফোন করছিল। সো আমরা যে কথা বলছিলাম যে কনজাম্পশন অ্যাকাউন্টটা আসলে ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। কনজাম্পশন অ্যাকাউন্টটা রেগুলারাইজ করা খুব কঠিন। এটা বেসড অন দা প্রিভিয়াস হিস্টোরিক্যাল ডাটা ভিত্তিতে করা হয়। আর অন্যগুলি কিন্তু যেটা প্রোডাকশন অ্যাকাউন্ট বললাম সেগুলি মোটামুটি কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার থেকে গৃহীত ডাটা নিয়ে করে। এই যে আমরা টিভি স্ক্রলে দেখতে পাই যে আমাদের এক্সপোর্ট কত হলো, আমার রিজার্ভ কত আছে, অর্থাৎ এইসব জিনিসগুলি কিন্তু গভর্নমেন্টের নিজস্ব একটা অ্যাকাউন্টিং সিস্টেম আছে। এই সিস্টেমগুলি থেকে আমরা এই তথ্যগুলি কারেন্ট ডাটা পেয়ে যাই। এটা বাংলাদেশ ব্যাংক সরকারের পক্ষে করে এবং ইভেন ম্যানুফ্যাকচারিং সেক্টরেও কিন্তু যেগুলি হয় প্রাইভেট এবং পাবলিক মিলাইয়া, ওখান থেকেও কিন্তু বিভিন্ন ট্রেড বডিজের কাছ থেকে এই তথ্যগুলি নেওয়া হয়। কারণ প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং ইউনিট সরকারি বা বেসরকারি তাদের প্রোডাকশন ক্যাপাসিটি কত এবং তারা কি পরিমাণ উৎপাদন করে তারাও একটা রিপোর্টিং করতে হয়।
তো গভর্নমেন্ট অ্যাকাউন্টের এখানে আরেকটা ধরনের কথা বলা হয়েছে যে গভর্নমেন্ট অ্যাকাউন্ট যেটা রিলেটস টু দ্য আউটফ্লো অ্যান্ড ইনফ্লো অফ দ্য গভর্নমেন্ট সেক্টর। এখন এটা সোজা হিসাব এখানে ইনফ্লো আউটফ্লো বলতে বোঝানো হয় যে আমরা গভর্নমেন্টের যে বাজেট করি এটা এখানে এখন তো ইন্টিগ্রেটেড বাজেট অর্থাৎ ডেভেলপমেন্ট এবং অপারেশনাল কস্ট যেটা রেভিনিউ বাজেট যেটা দুইটা কিন্তু একসাথে করেই বাজেটটা করা হয়। আগে কিন্তু ডেভেলপমেন্টের যেই বাজেটটা ছিল সেটা আলাদা ছিল, এখন প্রত্যেক মন্ত্রণালয়কে এমটিবিএফ মিডিয়াম টার্ম বাজেটারি ফ্রেমওয়ার্কের আওতায় একটা রিসোর্স সিলিং দিয়ে দেওয়া হয়। ফর এক্সাম্পল আমরা যদি এনার্জি মিনিস্ট্রিকে বলি যে ঠিক আছে এত হাজার কোটি টাকা দিয়ে দিলাম, এর মধ্যে এত পার্সেন্ট তোমার ডেভেলপমেন্ট, এত পার্সেন্ট হলো তোমার অপারেশনাল খাতে তুমি ব্যয় করবে। এখন এই ডেভেলপমেন্টের থেকে তারা কি কি ধরনের প্রজেক্ট নিবে তারা সিলেক্ট করে প্রায়োরিটি কমিটি, এগুলি আবার স্ক্রুটিনি হয়, তারা নিজেই যে সব হবে এরকম না। ন্যাশনাল প্রায়োরিটি বলতে আমরা এসডিজি 8 5 ইয়ার প্ল্যান, গভর্নমেন্টের যেই নির্বাচনী ম্যানিফেস্টো, তারপরে হচ্ছে মন্ত্রী পরিষদ বৈঠকে যে মন্ত্রিসভা বৈঠকে যে সিদ্ধান্তগুলি হয়, তারপরে জেলা প্রশাসকরা অনেক সময় দেয়, বিভিন্ন সেক্টরাল ডিপার্টমেন্টস গুলির সাথে মিটিং হয়, তাদের কাছ থেকে প্রায়োরিটি আসে। এইভাবে তখন ঠিক করা হয় যে এই সেক্টরগুলিতে এই এরিয়াতে ডেভেলপমেন্ট স্কিমগুলি নেওয়া হবে, আর অপারেশনাল যেগুলি এক্সিস্টিং আছে সেগুলি করতে হবে। সুতরাং গভর্নমেন্টের অ্যাকাউন্টটা কিন্তু ইজিয়ার এবং এটা অনগোয়িং প্রসেস, যেটা আমরা প্রত্যেক বছর বাজেট দেই সেটাই। এখানেও প্রত্যেকটা ইয়ে আছে। তারপরে হলো ক্যাপিটাল অ্যাকাউন্ট। আমরা কম্পোনেন্টস গুলির মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে একটা প্রোডাকশন, একটা কনজাম্পশন, আর একটা হলো গভর্নমেন্ট, আর আরেকটা যেটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা বলি যে কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স বা ফরেন রিজার্ভ সহ যেই আমরা যে ইম্পোর্ট এক্সপোর্ট থেকে প্লাস আমাদের যে সরকারি ব্যাংকগুলি আছে এবং সরকারের কাছে যে পরিমাণ টাকা জমা হয় বিভিন্ন ব্যাংক থেকে স্টেটমেন্ট রিজার্ভ হিসাবে, এগুলি সবই ক্যাপিটাল অ্যাকাউন্ট। এই যে এই ক্যাপিটাল অ্যাকাউন্টের কম্পোনেন্টস গুলির মধ্যে গ্রস প্রাইভেট ডোমেস্টিক ইনভেস্টমেন্ট আছে, নেট ফরেন ইনভেস্টমেন্ট ডিআইটাও ওখানে আছে। হ্যাঁ, এখানে বিজনেস সেভিংস আছে, পার্সোনাল সেভিংস আছে, গভর্নমেন্ট সারপ্লাস যেটা ওই যে বললাম যে গভর্নমেন্টের যে পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ গুলি যে পরিমাণ মুনাফা এর করে সেটা। এই যে এবারে একটা সিদ্ধান্ত গভর্নমেন্ট নিয়েছিল, আপনাদের মনে আছে কিনা, যদি মনে করে যে কোন পাবলিক এন্টারপ্রাইজের মধ্যে হিউজ পরিমাণ টাকা এফডিআর হিসাবে আনইউটিলাইজড করে আছে, তাহলে গভর্নমেন্ট ব্যাংক থেকে বরোইং না করে বা গভর্নমেন্ট যদি দেখে যে লিকুইডিটি ক্রাইসিস তৈরি হতে পারে, তখন ওই টাকাটা ওখান থেকে নিয়ে এসে তারা খরচ করতে পারে। দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ দ্য গভর্নমেন্ট। হ্যাঁ, এটা নিয়ে কেউ কেউ সমালোচনা করেছে যে ওই সমস্ত প্রতিষ্ঠানের টাকা নিয়ে আসলে ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হবে, অথবা ওই প্রতিষ্ঠানগুলি যখন সমপরিমাণ মুনাফা করতে পারবে না তখন তাদের বিভিন্ন সমস্যা হয়ে যাবে, তারা নতুন করে কোনো এক্সপানশন করতে পারবে না। এটা আসলে ঠিক না। এটা হলো যে গভর্নমেন্ট তো নিশ্চয়ই একটা প্রসিডিওর বা মেথডের মাধ্যমে তাদের কাছ থেকে একটা অংশ নিয়ে আসবে ইউটিলাইজ করার। এটা বিভিন্ন দেশেই করে, যদিও আমাদের দেশে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু অনেক রকমের নেগেটিভিটি অনেকেই বলে ফেলে, কিন্তু না বুঝেই বলে। আমি মনে করি অনেক শিক্ষিত লোকজনও অনেক সময় এরকম মানে হয়তো রাজনৈতিক দিয়ে থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ছাড়াও কিন্তু কেউ কেউ না বুঝে এই সমস্ত সমালোচনা করে। এবং অনেক রিসার্চ অর্গানাইজেশনের যারা লোক তারাও কিন্তু অনেক সময় এই জিনিসগুলিকে নেগেটিভলি ইন্টারপ্রিট করার চেষ্টা করে। তো যাই হোক, এই যে ক্যাপিটাল অ্যাকাউন্টটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে একটা দেশের ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কত পরিমাণ আসলো, আর নিজের দেশের ভিতরে আমার ইনভেস্টমেন্ট করার জন্য সেভিংস কত পরিমাণ, আমরা যেটা সার্কুলার ফ্লো অফ ইনকাম যেটাকে বলেছি, যে একদিকে আমরা বলেছি হাউস হোল্ড আর একদিকে ফার্মস বলেছে। ফার্মস এর যদি
অর্থাৎ প্রাইভেট ফার্মস এন্ড গভর্নমেন্ট ফার্মস যদি তার ইনভেস্টমেন্ট ক্যাপাসিটি ডে টু ডে বাড়াইতে না পারে তাহলে কিন্তু আমার জিডিপি গ্রোথ বাড়বে না। জিডিপি গ্রোথের সাথে আমার তো অবশ্যই কনজাম্পশন জড়িত, অর্থাৎ জিডিপি গ্রোথটা বাড়লে এমপ্লয়মেন্ট বেশি হবে, মানুষ কনজাম্পশন বেশি করবে, ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়বে, দেশের ভিতরে কাস্টমারদের কনজিউমারদের বাইং ক্যাপাসিটি বাড়লে এই দেশের ভিতরে যে মার্কেট, এই মার্কেটটা অনেকটা সচল হবে এবং এই মার্কেটে অনেক বেশি পরিমাণে পণ্য উৎপাদন করে সরবরাহ করা সহজ হবে এবং ডিমান্ড ক্রিয়েট করা যাবে। সেই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে ডোমেস্টিক সেভিংস অ্যান্ড ফরেন ইনভেস্টমেন্ট, এই দুটো কম্পোনেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুটো মিলেই কিন্তু আমরা গ্রস ইনভেস্টমেন্ট বের করি এবং আমরা সেভিংসটাও কিন্তু রিসিপ্ট আকারে দেখাই, এখানে গ্রস সেভিংসটাও বের করি। যদি এই ক্যাপিটাল অ্যাকাউন্টে যদি গ্রস সেভিংস এবং গ্রস ইনভেস্টমেন্টের মধ্যে যদি আমরা তুলনা করি তাহলে সেভিংস এর কত পার্সেন্ট ইনভেস্টমেন্টে গেল, অর্থাৎ সেভিংস যদি 100 হয় তাহলে 80% যদি আমি ইনভেস্টমেন্ট করি, তার মানে বলি আমরা যে সেভিংস এর একটা বড় অংশ প্রোডাক্টিভ সেক্টরে চলে গেল। আদারওয়াইজ যদি সেভিংস এর 50% যায় তার মানে হলো এটা আনইউটিলাইজড হয়ে গেল 50%। এই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টটা অ্যানালাইসিস করা হয়, অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টস কেন আমরা ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এখানে নিয়ে আসছি। উদ্দেশ্য হলো যে ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা কম্পোনেন্টস কিন্তু একটা ইমপ্লিকেশন আছে। এই যে নিচে আমরা যে এক্সপ্লেনেশন গুলো দেওয়া আছে, এই এক্সপ্লেনেশন গুলো থেকে আমরা বুঝতে পারি যে এখানে এই অ্যাকাউন্টটা মেনটেন করার গুরুত্ব কি। এখন ন্যাশনাল ইনকাম মিনিং এন্ড মেজারমেন্ট, এখানে ন্যাশনাল ইনকাম এর ডেফিনিশনটা বলছি আমরা এর আগে। এখানে কতগুলি অঙ্ক আছে, ছোট ছোট করে অঙ্কগুলি আছে, এগুলি পরীক্ষাও থাকে। যে এখানে আমরা জিএনপি মার্কেট প্রাইস, এখান থেকে যদি নেট ফ্যাক্টর ইনকাম বাদ দিয়ে দিই, অর্থাৎ যেটা বিদেশ থেকে আসে, এবং এটার সাথে যদি ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্সটা আমরা যোগ করি তাহলে নেট ইনডাইরেক্ট ট্যাক্স আমরা এখান থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্সটাকে অ্যাডজাস্ট করে আমরা এখান থেকে জিএনপি এর ফ্যাক্টর কস্ট বের করতে পারি। এখন জিএনপি এর ফ্যাক্টর কস্টটা কি হয়? এটা হয় জিএনপি এর মার্কেট প্রাইস মাইনাস ইনডাইরেক্ট ট্যাক্স। এখানে ইনডাইরেক্ট ট্যাক্স হলো 21,000 আর মার্কেট প্রাইস হলো 1,95,000। তাহলে যদি বলা হয় যে উপরে ডাটা দেওয়া আছে, এখন এখান থেকে আমাদেরকে 1 নম্বরে বের করতে হবে জিএনপি এর ফ্যাক্টর কস্ট। আমরা জিএনপি এর ফ্যাক্টর কস্ট এখানে 1,73,854 ডলার বা মিলিয়ন ডলার, এখানে তো মিলিয়নে দেওয়া আছে। আমাদের বাংলাদেশি টাকা থাকলে হয়তো মিলিয়ন টাকা থাকবে বা মিলিয়ন টাকা থাকবে, এটাই। তারপরে হলো নেট ন্যাশনাল প্রফিটস at factor cost. Sorry, product, net national product at factor cost. Gross national product. তো এখানে ফর্মুলাটা হলো, এই ফর্মুলাগুলি মনে রাখলে হবে। জিএনপি at factor cost minus depreciation. এখানে হলো ইনডাইরেক্ট ট্যাক্সটা মাইনাস হবে, এখানে ডেপ্রিসিয়েশন মাইনাস হবে। উপরের এই ইনফরমেশন গুলি থেকে কিন্তু আমরা এগুলি বের করছি। 1 নম্বরে জিএনপি এট ফ্যাক্টর কস্ট, জিএনপি, এনএনপি এট ফ্যাক্টর কস্ট, এনডিপি এট ফ্যাক্টর কস্ট। এটা হলো এনএনপি ফাইল করার পরে আমরা এখানে এনএনপি ফাইল করছি, তাই না? এনএনপি ফাইল করছি এখানে 1,62,000। এনএনপি এট ফ্যাক্টর কস্ট মাইনাস নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম
অ্যাব্রোড, এখানে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রোড এখানে দেওয়া আছে 402, এটা নেগেটিভ ফিগার। বি কেয়ারফুল, এখানে মাইনাস, আবার এখানে মাইনাস, তার মানে হলো এখানে আমরা আলটিমেটলি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এই মাইনাস চিহ্ন দিয়েই কিন্তু এটা আমাকে বের করতে হবে। তারপরে এনডিপি, একটা হলো ফ্যাক্টর কস্ট আর একটা হলো মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস যখন হবে তখন এনডিপি আর ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স। তাহলে এই চারটা জিনিস আমাদেরকে অনেক সময় পরীক্ষায় বের করার জন্য বলা থাকে, এরকম একটা অঙ্ক দিয়ে দেওয়া থাকে, তো আমরা সহজে বের করে ফেলতে পারবো ফর্মুলা গুলো যদি জানা থাকে। একাধিকবার করলে ফর্মুলা বোঝা যাবে যে কোনটা। আরেকটা হলো আমরা এখানে এই অঙ্কটা থেকে আমরা এরকম আরো বেশি ডাটা নিয়ে আমরা জিএনপি বের করতে পারি, আমরা এনএনপি বের করতে পারি। অর্থাৎ প্রথমটা হলো খুব ছোট্ট কিছু ইনফরমেশন দিয়ে, এখানে যেটা দেখলাম 1 নাম্বার ইলাস্ট্রেশন 1, ইলাস্ট্রেশন 2 তে আমরা আরো বেশি ইনফরমেশন এখানে অ্যাড করলাম। গভর্নমেন্টের আরো বিভিন্ন সেক্টর থেকে যে সমস্ত যে অ্যাকাউন্টিং এর যে ইনফরমেশন গুলি সেগুলি নিয়ে এসে আমরা এখানে এভাবে বের করতে পারি। তো এখানেও ঠিক একটা ইয়ের মতো ফর্মুলার মতো করে দেওয়া আছে, এখানে কোনটা কিরকম হবে। এখানে নরমালি হয়তো বড় অঙ্ক থাকলে 3টা বা 4টা, 2টা বা 3টা দেওয়া হয়, 4টা হয়তো দেওয়া হয় না বের করার জন্য। এবং একটা ফুটনোট এখানে দিয়ে দেওয়া আছে যে এখানে ফুটনোটটাকে এখানে, অর্থাৎ যে মেথড ফলো করে আমরা এই অঙ্কটা করলাম বা আমরা কোন ধরনের, আমাদের যদি মনে করি যে না এটা অ্যাড হবে, এটা ডিডাক্ট হবে, অথবা এটাকে এইভাবে কনসিডার করব। যেমন এখানে বলা আছে ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টস এন্ড কারেন্ট ট্রান্সফার ফ্রম the other parts of the globe are under the heading in transfer payments. এখানে ধরে নিচ্ছি যে বাহিরেরটা এবং সরকারের ভিতরেরটা দুইটাই এই ট্রান্সফার পেমেন্ট মধ্যে এখানে আছে। এখানে ট্রান্সফার পেমেন্ট, এখানে আমরা প্রাইভেট ইনকাম 22 এখানে ট্রান্সফার পেমেন্ট দেখাইছি, সুতরাং দুইটাই এখানে আছে। এটা যদি এখানে ব্যাখ্যা দিয়ে দেওয়া হয় তাহলে ওখানে উপরে যে অঙ্কটা দেওয়া আছে সেখানে অ্যাব্রোড যেটা সেটা ওখানে চলে আসবে এবং লোকাল যেটা ডোমেস্টিক সেটা। সো এখানে সোশ্যাল সিকিউরিটি কন্ট্রিবিউশন বা সোশ্যাল সেফটি নেট যেটা বলি আমরা, and profits and surpluses of public corporation বা যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি কর্পোরেশন are not given in the problem and hence to be ignored. এখানে যেহেতু দেয় নাই সুতরাং আমরা ওইটাকে কনসিডার করি নাই। আমরা যদি কেউ যদি এজিউম করলে সেটা ধরে নিয়ে সেটা বসাইতে পারে, কোনো অসুবিধা নাই। আর যদি কেউ বলে যে না এটা যেহেতু দেওয়া নাই আমি এটা কনসিডারে করবো, হ্যাঁ, এমন তো হতে পারে যে প্রাইভেট অর্গানাইজেশন বা প্রাইভেট কর্পোরেশন নাও থাকতে পারে। আমাদের দেশে আছে, যদি কেউ ইচ্ছা করে ধরে নেয় যে আমার কাছে জানা আছে তাহলে সে ইনক্লুড করে দিলেও ইনকারেক্ট হবে। তো আমরা এই দুটা শীটকে আমরা নিলাম। আর একটা হলো এখানে এইটাও একটু ইম্পর্টেন্ট ইস্যু, যেটা একটা পরীক্ষার প্রশ্নে আসছিল, ক্রেডিট ক্রিয়েশন, হাউ প্রাইভেট ব্যাংক or commercial bank creates credit, অর্থাৎ তারা কিভাবে আসলে আর্টিফিশিয়াল মানি তৈরি করতে পারে। এখানে ক্রেডিট মানি হচ্ছে তারা আর্টিফিশিয়াল কারেন্সি তৈরি করতে। এখানে বলা হচ্ছে the creation of credit or deposits is one of the most vital operations of the commercial banks, similar to other corporations. Banks at earnings profits. For this intention, they accept cash in demand deposit and advance loan on credit to customer. তারা তাদের এখানে যে পরিমাণ সেভিংস থাকে
সে সেভিংস ইয়ে না করে কিন্তু তারা নিজেরা এই যে ডিমান্ড ডিপোজিট তৈরি করতে পারে এবং অ্যাডভান্স লোন দিয়ে ক্রেডিট তৈরি করে কাস্টমারদেরকে অ্যাড্রেস করতে পারে। এখন ডিমান্ড ডিপোজিটটা কি এখানে বলা আছে, ক্রেডিট ক্রিয়েশনের একটা উদাহরণ এখানে দেওয়া আছে। এটা অনেক লম্বা ইস্যু, আমি এত ডিটেলস আমাদের যাওয়ার দরকার নাই। আমরা যদি একটা ইলাস্ট্রেশনে যাই, ওই ফর্মুলাগুলি না পড়ে যদি এইভাবে ইলাস্ট্রেশনে আসি, তাহলে ফর্মুলাগুলি কিন্তু আমরা বুঝতে পারবো। এখানে এখানে ব্যাংকই কিন্তু একটা রিজার্ভ রেশিও তারা তৈরি করে, অর্থাৎ কত পার্সেন্ট তাদের সেভিংস আছে আর কত পার্সেন্ট তারা লোন দিতে পারবে, এটাকে রিজার্ভ রেশিও বলা হয়। এই রিজার্ভ রেশিওটা বলা হয় আর রিজার্ভ রেশিও is equal to reserve ratio minus demand deposit, or RR is equal to, এটাকে যদি ইকুয়েশনটা ক্লিয়ার করি তাহলে RR is equal to শুধু রিজার্ভ রেশিও is equal to না, রিজার্ভ is equal to রিজার্ভ রেশিও ইনটু ডিমান্ড ডিপোজিট। হ্যাঁ, এগুলিকে বিভিন্ন ভাবে আমরা এখান থেকে করতে করতে শেষ পর্যন্ত আমাদের আইসা ফর্মুলা হলো ডি ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ফাইনাল ফর্মুলা। এবং চেঞ্জ ইন ডিমান্ড রেশিও যদি ধরি তাহলে এটা হলো আরেকটা ফর্মুলা। তাহলে এই দুইটা ফর্মুলা আমাদের ইম্পর্টেন্ট, শুধু ডি ইজ ইকুয়াল টু কি আর ডেল্টা ডি ইজ ইকুয়াল টু কি, এই দুইটা ফর্মুলা আমাদের জানা থাকতে হলো, মাঝখানে জানা দরকার। এই দুইটাকে নিয়েই কিন্তু এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে একটা যেকোনো একটা পজিশনের ব্যাংকের কমার্শিয়াল ব্যাংক, দ্বিতীয় রিজার্ভ রেশিও ফর দ্য ব্যাংক XYZ bank is fixed at 10% and initial variation in cash reserve is 2000. Determine the maximum increase in demand deposit with using above formula. এই যে উপরে যে ফর্মুলাটা দিলাম, এখন ডেল্টা যখন হবে তখন আমাদের ফর্মুলাটা কি হবে, এটা এখান থেকে বের করা হবে। এখানে অঙ্ক ক্যালকুলেশন করে আমরা এখান থেকে বের করে 20,000 বের করলাম। দিস ইজ এক্সাক্ট টু হুইচ দ্য ব্যাংকিং সিস্টেম ক্যান ক্রিয়েট ক্রেডিট, অর্থাৎ ব্যাংক এই ডিমান্ড ডিপোজিটটাকে রিজার্ভ রেশিওর সাথে অ্যাডজাস্ট করে দে ক্যান ক্রিয়েট ক্রেডিট। এখন এই ক্রেডিট ক্রিয়েশনটা এখানে 20,000 আমরা বললাম যে ডিমান্ড ডিপোজিটের এগেইনস্টে আমরা ক্রেডিট তৈরি করতে পারলাম $20,000, এটা $1 মিলিয়ন হতে পারে। নিচের আর এইগুলি আমাদের দরকার নাই, শুধু এখানে এরপর চলে যাব ডিপোজিট enlargement multiplier based on the postulation that banks lend out all their surplus and reserve ratio remains invariable. এখানে এটা বলা হচ্ছে যে ডিমান্ড ডিপোজিটটা যদি আমি বৃদ্ধি করি তাহলে এটার একটা মাল্টিপ্লায়ার ইফেক্ট পড়ে, এই ধারণায় যে ব্যাংক এটা ঋণ দিতে হবে, ব্যাংক কিন্তু এটা বড়োয়ারদের কাছে হাতে তুলে দিতে হবে, এটা ল্যান্ড দিতে হবে, ল্যান্ড আউট অল দ্য সারপ্লাসেস, এন্ড এই রেশিওটা ইনভেরিয়েবল থাকবে, এখন এর মধ্যে কিছু বিষয় এখানে describe the procedure of credit creation
উই মেক দ্য সাকসিড পস্টুলেশন। এখানে কতগুলি নিয়ম অনুসরণ করতে হয়। There are many banks as ABC etc. in the banking system. একটা ব্যাংক থাকলে কিন্তু হবে না, এরকম 5টা করে পস্টুলেশন আছে। ইলাস্ট্রেশন 2 এখানে আছে, ইলাস্ট্রেশন 2 এখানে অ্যাসেট লায়াবিলিটিজ এর হিসাব দেওয়া হয়েছে, যেখান থেকে আমরা রিজার্ভ বের করতে পারি। এটাও আপনারা নেট লোন এন্ড নেট ডিপোজিট বের করে ওখান থেকে আপনারা এই পদ্ধতিতেও কিন্তু আমরা ক্রেডিট ক্রিয়েশনের যে পজিশন সেটা আমরা বের করতে পারি। সুতরাং একটা ফর্মুলা বেস আর একটা ফর্মুলা ছাড়া আমাদের ব্যালেন্স শিট বা অ্যাসেট লায়াবিলিটিস এর তথ্য আমরা এভাবে করতে পারি। এই দুটো একটু দেখে নিন। এখন পরীক্ষায় নরমালি ব্যালেন্স শিট বেসিসটা থাকে না, প্রথমটাই থাকে রেশিও বেসিস, ক্রেডিট ক্রিয়েশন। এবং কিভাবে ক্রেডিট ক্রিয়েশনটা হয় এটা নিয়েই আসলে মূলত কথা। ব্যাংক ক্রেডিট ক্রিয়েশনের উদ্দেশ্যটাই হলো যে আসলে ব্যাংকের যে রিজার্ভটা জমা হয় সেই রিজার্ভটাকে ইকোনমিতে ইনজেক্ট করার জন্য তারা একটা স্ট্র্যাটেজি ফলো করে, বিশেষ করে কমার্শিয়াল ব্যাংক এবং গভর্নমেন্টের মনিটারি পলিসির মাধ্যমে, সো দ্যাট আর্টিফিশিয়াল মানি, লাইক আর্টিফিশিয়াল মানি ঠিক বলবো না, মানে এডিশনাল মানি are injected in the economy to boost up the economic transactions through the banking system in accelerating the savings and investment without printing currency from the central bank. মূল উদ্দেশ্যটা হলো যে আমি 100 টাকা যখন 10টা হাত বদল হয়, তার মানে হলো এটা 1000 টাকার মূল্য তৈরি করে। ব্যাংক কিন্তু কমার্শিয়াল ব্যাংক কিন্তু এভাবে সেভিংস এবং ডিপোজিটের মধ্যে ডিপোজিট এবং রিজার্ভ রেশিওকে ইউটিলাইজ করে তারা ক্রেডিট ক্রিয়েশন করতে পারে। এবং এই ক্রেডিট ক্রিয়েশনটাই হচ্ছে ব্যাংকের আসলে গুরুত্বপূর্ণ কাজ, যার মধ্য দিয়ে একটা দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য অথবা মানি ক্রিয়েট করার মধ্য দিয়ে ইকোনমিক হুইলটাকে অ্যাক্টিভ রাখার জন্য এই রোলটা প্লে করে থাকে কমার্শিয়াল ব্যাংক। It's not the financial institution, insurance company or merchant bank. They don't have that kind of authority to do that. There are normal credit, but commercial bank has that authority. So আমরা এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের এরপরে আমরা ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে কিন্তু এমনি কথা বলেছিলাম এর আগে। ব্যালেন্স অফ পেমেন্ট নিয়ে পরীক্ষা প্রশ্নও ছিল সেদিন, আমরা সম্ভবত এটা নিয়ে কথা বলেছিলাম। সো ব্যালেন্স অফ পেমেন্ট এখানে আমরা যে অংশটুকু আছে এটা বলে দেব। ব্যালেন্স অফ পেমেন্ট কি এবং এটা ইকোনমিতে এটার গুরুত্বটা কি। যদি এখানে একটু কম দেওয়া আছে, শর্টকাট আকারে আসলে এখানে আছে, এটা বড় প্রশ্ন আকারে যদি থাকে তাহলে সেক্ষেত্রে অতিরিক্ত আপনাদের কিন্তু হচ্ছে এটা সরকারের যদি ডাটা থাকে, ব্যালেন্স অফ পেমেন্টের কারেন্ট ডাটা থাকে, সেই ডাটা নিয়ে আলোচনা করতে হবে। এই জন্য আমি বাকি অংশটুকু এখানে দিই নেই যে আসলে গভর্নমেন্টের ব্যালেন্স অফ পেমেন্টটা কিন্তু বাংলাদেশ ব্যাংকের, অথবা যদি আমরা এমনি গুগল সার্চ দিই যে বাংলাদেশের ব্যালেন্স অফ পেমেন্ট ইন দ্য কারেন্ট ইয়ার 2021, তাহলে আমরা ওখান থেকে পেয়ে যাবো। সো এটা মিস করে, আর যদি শর্টকাট থাকে তাহলে শর্টকাটের জন্য এটুকুই যথেষ্ট।
আর একটা জিনিস আমরা এখানে ফিসক্যাল পলিসি নিয়ে আমরা কথা বলেছি, অবজেক্টিভ নিয়েও কথা বলেছি এখানে। তারপর ফিসক্যাল পলিসির উপরে এখানে যে হ্যান্ডআউটটা আছে এখানে একদম ক্লিয়ারলি ডেফিনিশন দেওয়া আছে, অবজেক্টিভ দেওয়া আছে, ওখানে আমরা অবজেক্টিভের কথা বলছি। এবং এখানে বাড়তি যেটা আছে শর্টকাট আকারে অনেক সময় থাকে, কম্পেনসেটরি ফিসক্যাল পলিসি। এই যে কম্পেনসেটরি ফিসক্যাল পলিসি, এটা যেটা আমরা বলি যে আসলে একটা ইকোনমিতে যে ইনফ্লেশন ইজ অলওয়েজ দেয়ার, এটা সম্পূর্ণরূপে এটাকে ইয়েও করা যায় না, পরিহারও করা যায় না, আবার এটা না থাকলে খারাপ হয়। যেটা বললাম যে একটা যদি একদম নাই থাকে, জিরো থাকে বা নেগেটিভ দিকে চলে যায় তাহলে ডিফ্লেশন হবে। সেজন্য কম্পেনসেটরি ফিসক্যাল পলিসি ইজ ইম্পর্টেন্ট। এবং মনিটারি পলিসি এগুলি শর্টকাট আকারে থাকে, আবার অনেক সময় ফিসক্যাল করতে হবে। মিনিং, তারপরে ইনস্ট্রুমেন্ট অফ মনিটারি পলিসি, এখানে ব্যাংক রেট পলিসি আছে, ওপেন মার্কেট অপারেশন আছে, ভেরিয়েশন ইন রিজার্ভ রেশিও আছে, তারপরে সিলেক্টিভ ক্রেডিট কন্ট্রোলস আছে। মনিটারি পলিসির মধ্যে অনেক কিছু আছে, কনক্লুশন আছে। এখানে ইফেক্টিভনেস অফ দ্য ফিসক্যাল এন্ড মনিটারি পলিসি, এখানে মানে ক্লাসিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কিছু আলোচনা আছে, এটা যদি আপনার দরকার নেই বা যদি বাড়তি জানতে চান তাহলে এটুকু আপনারা জানতে পারেন যে ক্লাসিক্যাল এবং নর্মাল ফিসক্যাল পলিসি। আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট, এক্সপানশনারি ফিসক্যাল পলিসি। এই যে বড় বাজেট মানে হলো বড় অঙ্কের টাকা ডেভেলপমেন্ট, বড় অঙ্কের টাকা আমার রাজস্ব খাতে খরচ হয়। এইটা একটা এক্সপ্লেনেশন এখানে কার্ড দিয়ে দেখানো হচ্ছে, মানে সম্প্রসারিত রাজস্ব নীতি। এই যে আমরা বলি বড় বাজেটের ক্ষেত্রে কি হয় এবং এটা ড্রব্যাকস গুলি কি হয়, খারাপ দিকগুলি কি। তারপরে হচ্ছে মনিটারি অ্যান্ড ফিসক্যাল মিক্স, এটাও একটু দেখে নিন। এটা অনেক সময় বলা হয় যে এই দুটো পলিসি একসাথে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে কিভাবে কাজ করে। এগুলি আসলে অত করা যায় না। আর বিল্ট ইন স্টেবিলাইজার, এটা আসলে আমরা আলোচনা করেছি যে মার্কেট ফোর্সটা নিজেই কিন্তু ডিমান্ড সাপ্লাই কে স্টেবিলাইজ করে, এবং তার মধ্য দিয়ে কিন্তু এক ধরনের অটো কারেকশন হয়ে যায়। যদি ডিপ্রেশন বা রিসেশন এগুলি থাকে তাহলে আবার মার্কেট নিজস্ব গতিতেই কিন্তু ডিমান্ড তৈরি করে, সাপ্লাই তৈরি করে এবং মার্কেটটাকে ব্যালেন্সের মধ্যে নিয়ে আসে। এই বিল্ট ইন স্টেবিলাইজারের কতগুলি এখানে ক্যারেক্টারিস্টিক্স আছে 10টা। এটার মেরিটস গুলি কি আছে এবং নন অ্যাপ্লিকেশন কোন কোন জায়গায় অ্যাপ্লিকেশন করা ঠিক হবে না সেটাও বলে দেওয়া আছে। আমরা ডিসকাশনের ফিসক্যাল পলিসি নিয়ে কথা বলেছিলাম, দ্যাটস অল। সো এই হ্যান্ডআউটটা ওই স্লাইডের সাথে মিলিয়ে পড়লে আমার মনে হয় সুবিধা হবে। ওই স্লাইডে খুব বেশি আমরা আলোচনা করি নাই এবং এই হ্যান্ডআউটটা আমাদের বেশি কাজে লাগবে। আমরা আমার মনে হয় কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে করতে পারেন। আমি আজকে বিশ্বাস করতে চাচ্ছি কারণ আমার ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট আছে, ডাক্তার আমাকে টেলিফোনে কল দেবে। কারো কোনো কিছু জানার আছে কিনা? আমরা নেক্সট ক্লাসে ওই যে মক ট্রায়াল এবং সাজেশন গুলো নিয়ে কথা বলবো। জি স্যার। ওকে, শেষ করি। আমার আসলে একটু
অ্যাসিডিটির প্রচন্ড অসুবিধা হচ্ছে। আমি আজকে ক্লাস নিতে দিনে এরকম একটা অবস্থা করছিলাম। I am not feeling comfortable. ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখছি, উনি পরে 9টা থেকে 9টা থেকে Thank you. আসসালামু আলাইকুম। Okay, sir. Thank you. আসসালামু আলাইকুম।